দুহাতে সরল মনে বিশ্বাস করেছিলাম তাকে, আর তিনি খুব যত্ন নিয়ে আমার সেই সুদীর্ঘ বিশ্বাসের মর্যাদার দেয়ালটি ভেঙে দিয়েছিলেন। আমায় সুন্দরভাবে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন কাউকে নিঃস্বার্থভাবে অন্ধ বিশ্বাস করতে নেই। বলেই পাখি থামলো কিঞ্চিত কর সময় নীরব রহস্যে তৎপর বুক ফুলিয়ে 2-3 উষ্ণ শ্বাস ফেলে পুনরায় বলতে শুরু করে দেয়। আমার কাজিন যখন বলল তিনি বিয়ে করতে যাচ্ছেন, আমি মনে মনে ভাবলাম বিয়ে মানে আমি তো ওনার বউ, তাহলে উনি আবার কাকে নতুন করে বিয়ে করতে যাচ্ছেন। আমার মাথায় যেন বিনা ঝড়ে সেদিন বজ্রপাত পড়েছিল। ভেতরটা কেউ যেন ছুরি বসিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। সেই ক্ষতের কষ্টে বুকটা ফালা ফালা হয়ে যাচ্ছে। আমার দুনিয়া জুড়ে যেন এক রাস পুঞ্জীভূত তিমির এসে ঘিরে ধরল। তাৎক্ষণিক ওনার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠলাম। চাতক পাখির মতন কালি মাখা সন্ধ্যায় টাকনু সমান বিলের পানি পেরিয়ে নিখিল ভাইদের বাড়ি গিয়ে উঠলাম। নিখিল ভাইকে অনুরোধ করে পাঠালাম ওনার কাছে আমার সঙ্গে দেখা করার জন্য। নিখিল ভাই সেই যে গেলেন আর ফিরে আসলেন না। আমি ছাদে ছলছল নয়নে বুক ভাঙা কষ্ট নিয়ে দাঁড়িয়েছিলাম। দেখেছিলাম আমার স্বপ্নের পুরুষটির বাড়িঘর হরেক রকম লাইট দিয়ে সাজানো। নিজের বরের বিয়ে নিজের চোখের সামনে দেখতে হয়েছিল। তিনি ওনাদের বাড়ির উঠোনে বেরিয়েছিলেন। পরনে ওনার গায়ে হলুদের সাদা পাঞ্জাবি ছিল। কি নির্মম ভাগ্য ছিল আমার, নিজের চোখের সামনে নিজের বরকে অন্য নারীর জন্য বর সাজতে দেখেছি। এর চেয়ে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা মনে হয় না আর একটাও হতে পারে। বলে পাখি আবারও থামলো। চোখ দুটি ও বজ্র ছলছল করছে, কিন্তু মুখে একটু একটু বিরস আসে। রুমানা ফারহানা অবাক নেত্রে স্থির চোখে তাকিয়ে রয় নীরবে দেখে যান তার সামনে বসা শক্ত হৃদয় নারীটিকে, যার চোখ ভর্তি জল, মুখ ভর্তি হাসে। তার বদ্ধ যাতে ইচ্ছে করল। এত এত কষ্ট কিভাবে সহ্য করলেন মিসেস অনন্যা? তার আরো আগ্রহ হয়, ভীষণ আগ্রহ। জানতে ইচ্ছে করলো, শুনতে ইচ্ছে জাগলো পরবর্তী ঘটনা। পাখি 100 গ্লাস পানিকে পুনরায় বলে আসেননি সেদিন। আমি ওনার পথের দিকে এক বুক আশা নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে গিয়েছিলাম। সেকেন্ড গিয়ে মিনিট গড়ালো, অতপর ঘন্টা। দেখা পেলাম না ওনার। এরপরে ধৈর্যের বাঁধ ভেঙে যায় আমার। আমি নিজ থেকেই ওনাদের বাড়ি গেলাম। যেই বাড়ির গেট দিয়ে আমি এক সময় অনায়াসে ভেতরে ঢুকে যেতাম, সেই বাড়ির গেটে আজ শত শত পাহারাদার। ওরা আমায় ভেতরে ঢুকতে দিচ্ছে না, গালাগালি করছিল। আমাকে ভিখারিনীর মতো তাড়িয়ে দিচ্ছিল। কতটা অসহায় ছিলাম তখন আমি। এর মধ্যে দারোয়ান চাচা আসেন। উনি বলেন আমি নোভা ম্যাডামের স্টুডেন্ট। সেই কথা শোনার পর ওনারা আমায় ভেতরে ঢুকতে দেন। ভেতরে ঢুকে ওনার সন্ধানে বেরিয়ে পড়ি। এক সময় ওনাকে খুঁজে পাই, দেখি ওনার বন্ধুদের সঙ্গে আড্ডায় বেশ মজে আছেন। আমার অনুপস্থিতিতে বেশ সুখেই ছিলেন। বুঝে গেলাম। আমি জানতে চাইলাম এসব কি? আপনি তো আমায় বিয়ে করেছিলেন, তাহলে আপনার মামাতো বোনকে কেন বিয়ে করতে চাইছেন? জবাবে তিনি বললেন, চোখে যা দেখি সেসব সত্যি না রে পাখি, এর বাহিরেও অনেক কিছু থাকে। আচ্ছা ধরেন রুমানা আপু আপনার হাজবেন্ড পুরো এলাকা জুড়ে বিয়ের ধুমধাম আয়োজন করে আপনাকে এসে বলছেন আমি বিয়ে করছি না, আপনি বিশ্বাস করবেন তাকে? করবেন না। আপনি কেন, আমি কেন, দুনিয়ার কোনো নারী বিশ্বাস করবে না। ওনার কাছে আমি মন ভাঙার হৃদয়টা নিয়ে গিয়েছিলাম। ওনাকে একটু জড়িয়ে ধরে মানসিক শান্তি খুঁজতে চেয়েছি। উনি সেই মানসিক শান্তিটুকু দেননি আমায়, উল্টো কেড়ে নিলেন। উনি আমার আলিঙ্গন ছাড়িয়ে নিলেন, বললেন সবাই দেখছে। আমি অবাক নেত্র পল্লবে আমার চিরচেনা মানুষটির অপরিচিত রূপটি দেখলাম। যে পুরুষ কখনো সমাজের বিধিনিষেধ পরোয়া করেনি, নিয়ম রীতি মানেনি, সে নাকি আজ সমাজের ভয় করছে। আমি কেমন যেন হয়ে গেলাম। সবকিছু কেমন স্বপ্ন মনে হতে লাগলো। মনে হলো আমার ভেতরটা আমি কাউকে দেখাতে পারছি না, ঠিক বোঝাতে পারছি না। কষ্টের জাতাকলে যন্ত্রণার পাহাড় সমতুল্য বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। ওনাকে হাজার বোঝানোর চেষ্টা করি আমার ভেতরকার যন্ত্রণা, উনি বোঝেননি।
বরঞ্চ উনি আমাকে ফেলে রেখে ওনার নতুন শ্বশুর বাড়ির লোকের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। সেটাও অল্প ছিল। আমি যখন ওনাকে বললাম আমি প্রেগনেন্ট, সেটা না শুনেই তিনি চলে গেলেন ওনার হবু বউকে কোলে তুলতে। এত তাড়া ছিল ওনার, যেন আমি ওনার কাছে কোনো কিছুই না, অবহেলার একটি বস্তু ছিলাম। কতটা নিচু হেয় করেছিলেন তিনি আমাকে। সেদিন কি পরিমাণ যে আঘাত পেয়েছি পৃথিবীর কাউকে তা বলে বোঝাতে পারবো না। ওনার হবু বউকে কোলে নিয়ে গায়ে হলুদের স্টেজে যাচ্ছিলেন। দুনিয়ার কোন মেয়েটা সহ্য করবে তার স্বামী তার সামনে বসে অন্য নারীকে ছবি কোলে তুলবে? কেউ করবে না রুমানা আপু, কেউ না। আমারও সহ্য হয়নি সেদিন, যেন আমার গায়ে কেউ ফুটন্ত তেল ঢেলে দিয়েছিল। আমি দৌড়ে গিয়ে ধাক্কা মেরে সিমরানকে ওনার কোল থেকে ফেলে দিয়েছিলাম। পরক্ষণে আমার মনে হলো আমি ভুল করে ফেলেছি। এভাবে না ফেলে বুঝিয়ে বলা উচিত ছিল। তার জন্য সিমরানের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। উল্টো আমায় পতিতা বলে গালি দিল। সেই রাগে তাকে আমি থাপ্পড় দিয়ে বসি, আর সেই থাপ্পড় ভুলবশত ওনার আম্মার গালে গিয়ে পড়ে, যার ফলে ওনার আম্মা ইটের ওপরে গিয়ে পড়ে যান, মাথায় আঘাত পান। অতঃপর রক্ত বেরিয়ে আসে। উনি পুরা হিংস্র বাঘের মতন রেগে গেলেন, যাকে বলা হয় লিমিট ক্রস ছাড়া মাত্রাতীত রাগ। পাগলা ষাঁড়ের মতন ছুটে এসে আমাকে একটি গালি দিয়ে বসলেন। ছোট লোকের বাচ্চা বলে 1 সেকেন্ডের মধ্যে আমার রোগ শোক শরীরটি গলা টিপে ধরে ওপরে তুলে ফেললেন। তখন এতই রোগা ছিলাম যে 30-35 কেজি হবে হয়তো। ঠিক মতন খাওয়া দাওয়া না করার ফলে এমন শুকিয়ে গিয়েছিলাম। বিশ্বাস করুন রোমানা আপু, সেদিনের মতন কষ্ট আমি আর কোনো দিন পাইনি। যার 5টা আঙুলের ভাঁজে ভাঁজে নিজের সুখ খুঁজে বেড়াতাম, নিজেকে নিরাপদ মনে করতাম, সেই হাতটা আজ আমাকে আঘাত হানল, আমার গলা টিপে ধরে নিঃশ্বাস কেড়ে নিতে চাইল। এই দুঃখ আমি কাকে বোঝাবো, কাকে বলবো? যাকে ভালোবাসি সব হারিয়ে নিঃস্ব হয়েছি, যাকে ভালোবেসে সব হারিয়ে নিঃস্ব হয়েছি, সেই মানুষটাই আমাকে মৃত্যুর খেল দেখিয়ে আনলো। উনি যখন আমার গলা চেপে ধরেছিলেন, বিশ্বাস করুন আমার ভীষণ কষ্ট হয়েছিল। মনে হয়েছিল দমটা বুঝি এক্ষুনি দেহ ছেড়ে বেরিয়ে আসবে। শ্বাস নিতে পারছিলাম না, চোখে ধোয়া ধোয়া অন্ধকার দেখছিলাম, হাত পা প্রচন্ড যন্ত্রণায় ছটপটিয়ে যাচ্ছিল, চোখ উল্টে আসছিল, নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়েছিল। সেদিন আমার প্রতি ওনার এক বিন্দুও করুণা হয়নি। কষ্টে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল যখন আমার নিঃশ্বাস প্রায় থেমে থেমে আসছিল, হাত পা নাড়ানো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তখন তিনি ছেড়ে দিয়েছিলেন, দপ করে আমাকে মাটিতে ফেলে দিয়েছিলেন। ঠান্ডা মাটিতে আমার অর্ধমৃত দেহটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতন সময় ধরে নিথর হয়ে পড়েছিল। শত শত মানুষ ছিল সেই বাড়িতে, কেউ একটু এগিয়েও আসেনি আমার প্রাণটা বাঁচাতে, 1 গ্লাস পানি এগিয়ে দিতে। পাখি থামলো, তার গলাটা আবারও ভারী হয়ে আসলো, গাল বেয়ে অশ্রুদানা গুলি ঝরে যাচ্ছিল। হাতের উঁচু পিঠ দিয়ে আলগোছে মুছে নিল সে, পরপর নাক টানলো। রুমানা ফারহানা দেখলেন তার মুখ কাঁপছে, নির্বাক, মুখে কোনো ভাষা নেই, কথা বলার শব্দ খুঁজে পান না তিনি। আদৌ কি বলবেন? উনি 5 বছরের মতন আছেন উপস্থাপিকা কাজে, কিন্তু আজ পর্যন্ত এমন নৃশংস নির্মম লাইফ স্টোরি শোনেননি। পাখি চোখের পানি হাতের তালু দিয়ে ফের মুছে নিয়ে বলল, রুমা। মিনিট কয়েক পর আমার জ্ঞান ফিরল। সেদিন তালুকদার বাড়িতে আমার আম্মাও আসে। ততক্ষণে উনি ওনার আম্মাকে নিয়ে ব্যস্ত হয়ে যান, তার চিকিৎসা করেন। এরপরে তিনি গায়ে হলুদের স্টেজে গিয়ে বসেন। আমি এতটাই ছ্যাঁচড়া নির্লজ্জ ছিলাম যে আবারও ওনার কাছে যাই, ওনাকে অনুরোধ করি বিয়েটা কইরেন না। এমনকি ওনার পা পর্যন্ত জড়িয়ে ধরে বলেছিলাম আমি সবকিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। নওফ ভাই, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না, অন্তত আপনার পায়ের কাছে পড়ে থাকতে একটু জায়গা দেন, আমি আর ফিরে যাব না। সেদিন তিনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলেন। ওই বাড়িতে বসে ওনার সামনে আমাকে রক্তাক্ত হতে হয়েছিল। ওনার বাবার হাতে মার খেয়েছি, আমার আম্মার হাতে মার খেয়েছি। মারতে মারতে এমন অবস্থা হয়েছিল আমার নাকের মধ্যে নরম মাংসের অংশটুকু ফেটে গেছে, রক্তে আমার জামা ওনাদের পথ মেখে গিয়েছিল। আম্মা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন, আমি কেবল ওনার মুখটা ছলছল নয়নে শেষবারের মতো দেখতেছিলাম।
ভাবছি মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, কিভাবে মানুষকে ঠকায় এরা। স্ত্রী হওয়ার সত্ত্বেও হাজার হাজার মানুষের সামনে বসে আমাকে রক্ষিতার মতন অপমান করা হয়েছিল, তিনি তবুও চুপ ছিলেন। সেই বাড়ি থেকে আমাদের বাড়ি ফেরার পর আবারও কয়েক দফা আম্মার হাতে মার খেয়েছি। অবশ্য মার খাওয়ার কারণ ছিল, ভাত দিয়েছিল খেতে, আমি খাইনি। রাগে জেদে সব ফেলে দিয়েছিলাম। সেজন্য কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে মেরে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছিলেন। সেই সঙ্গে ধাক্কা দিয়ে ঘর থেকে ঝড় বৃষ্টির মধ্যে রাত্রে বের করে দিয়েছিলেন। বাইরে বিধ্বস্ত অবস্থায় কতক্ষণ মাটিতে থম মেরে বসেছিলাম। আম্মা দরজা খোলেনি। ওইদিকে ঝড় হচ্ছিল, তার মধ্যে তালুকদার বাড়িতে বিয়ের গান বেজে চলেছে। সেই সুর আমাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। ওই গানের প্রতিটি সুর শুনে আমার কাছে মনে হলো আমাকে অপমান করা হচ্ছে, কটূক্তি করছে, হাসানো হচ্ছে। এত কিছুর পরেও বিয়েটা তিনি করতে যাচ্ছেন। একদিকে পরিবারের মুখ ঘুরিয়ে নেওয়া, আরেকদিকে সমগ্র গ্রামের মানুষজন আমাকে চরিত্রহীনা বলে কলঙ্কের ট্যাগ শরীরে লাগিয়ে দেয়া, অপরদিকে প্রিয় মানুষের বিশ্বাস ভঙ্গ করা, সব মিলিয়ে আমার ওপর বাজে প্রভাব পড়ে। মানে মস্তিষ্ক বলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমার গর্ভে যে সন্তান বেড়ে উঠেছিল, এই সন্তানের খবর সবাই যদি জানে, তখন আমাকে বলবে এই সন্তান অবৈধ সন্তান, কারণ কোনো প্রমাণ নেই আমার কাছে। আর উনিও স্ত্রী হিসেবে আমাকে স্বীকৃতি দেননি। সব মিলিয়ে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। ফারহানা স্বল্পকালীন সময়ের মধ্যে তাৎক্ষণিক আটকে উঠল। চোখ দুটি বিভৎসর ন্যায় বড় বড় হয়ে আসে। আকস্মিক জানতে চাইলেন, সত্যি সত্যি আপনি আত্মহত্যা করেছিলেন? পাখির জবাবে নীরবে হ্যাঁ বোধক মাথা ঝাঁকালো। ওই মুহূর্তে এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না। ভাগ্যক্রমে সেবার বেঁচে যাই। এরপরে তিনি বিয়ে করেছেন নাকি করেননি সে খবর আমি জানি না, তবে দেখেছি বিয়ে করতে, পাশাপাশি দুজনকে বসে থাকতে। এর পরের দিনগুলো ছিল আমার কাছে মৃত্যু সমতুল্য। মৃত থেকেও মৃত প্রাণীর ন্যায় বেঁচে থাকা। সারাদিন ঘরের এক কোণে মৃত্যের মতন পড়ে থাকতাম নীরবে, কত শত ওই সুবিশাল আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম। ভাবতাম আমার ভবিষ্যৎ কি, আমার সন্তানের ভবিষ্যৎ কি, যখন সবাই জানবে কি বলবে। এর মধ্যে একদিন আমি পুকুর পাড়ে পুকুরের শ্যাওড়া পড়া জলে পা ডুবিয়ে বসেছিলাম। ছিটিয়ে ছিটিয়ে মাছকে খাবার দিচ্ছিলাম। হঠাৎ ওনাদের কণ্ঠ শুনি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার পাশে পুকুর হওয়ার ফলে পুকুরের আশপাশ টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছিল। তো ওই টিনের নিচ দিয়ে উকিতেই দেখি ওনাকে আর সিমরানকে পাশাপাশি হাঁটতে, সঙ্গে আরো লোক ছিল। আমার কষ্ট হলো, বুকটাও আবারও ভারী ভারী লাগলো, যেন কেউ বুকের ভেতরে পাথর চাপিয়ে দিয়েছে। তবে হঠাৎ মনে হলো আমার চোখ দুটি কেন ওই দিকে তাকালো। তখন সকল রাগ গিয়ে চোখের ওপর পড়লো। এরপরে কি করলাম, দু চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। রুমানা ফারহানা আটকে আপনা আপনি মুখে হাত চলে যায়। অন্যের উপর রাগ করে নিজের চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন? ওই যে জেদ ছিল। এরপরে চোখের জন্য হসপিটালে থাকতে হয়েছে বেশ কিছুদিন। সুস্থ হয়ে ভাবলাম স্কুলে যাব। আমার কাজিনও বলতে পারেন, আবার ফ্রেন্ডও। ওর কাছে গিয়েছিলাম একসঙ্গে স্কুলে যাব বলে। ও সেদিন বলল কি জানেন, আমার সঙ্গে চলাফেরা করলে লোকে ওকেও নাকি মন্দ কথা বলবে, ওর ভালো কোনো বড় ঘর থেকে সম্বন্ধ আসবে না। এগুলি আপনার কাজিন বলেছে? কাজিন আবার বন্ধু, ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছি। এমনিতে কেউ জানতো না আপনি যে প্রেগনেন্ট ছিলেন? না। তারপর? এরপর ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার আগে একজন মহিলার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। মহিলাটি একটু খিটখিটে, ওর আগ বাড়িয়ে ঝগড়াটে স্বভাবের ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার পেটে তিনি কয়েকটি লাথি বসিয়ে দেন। সেই রাতেই আমার মিসক্যারেজ হয়ে যায়। অপরিপক্ক বয়সে আমার বাচ্চাটি অকালে নিষ্প্রাণ নিঃশ্বাস ফুরিয়ে মারা যায়। সেই সঙ্গে আমার অবস্থা খারাপ হয়ে আসে। শরীর হতে অতিরিক্ত ব্লাড যাওয়ার ফলে পুরা শরীর রক্তশূন্য হওয়ার দশা, সঙ্গে খিঁচুনি উঠে গেছে। রক্তের অভাবে হাত পা বরফের মতন ঠান্ডা হয়ে গেছিল, জ্ঞানও হারিয়েছিলাম। সেবার মাঝরাতেই আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এরপরে আবারও সুস্থ হলাম, স্কুলে গেলাম। আবার আমাদের স্কুলে বসেও আমার দুটো ফ্রেন্ডের কাছে অপমানিত বোধ হতে হয়েছিল। তাও
ওনার কথার রেশ ধরে, মানে পুরা এলাকায় ছড়িয়ে গিয়েছিল যে ওনার সঙ্গে আমার সম্পর্কের কথা। ওরা আমাকে পতিতা আর ওনার রক্ষিতা বলেছিল। আমি প্রতিবাদ করি, কিন্তু লাভ হয়নি। উল্টো মিথ্যে অপবাদ দিয়ে জুতার বাড়ি খাইয়ে ছেড়েছে। তখন বুঝে গেলাম এই সমাজে যার ক্ষমতা বেশি তাকে মূল্যায়ন করে বেশি। একদিন গভীর রাতে জীবনের হিসাব নিকাশ করতে বসলাম। সব হিসেব করে যা খুঁজে পেলাম, আমি সম্মান হারালাম, পিতা হারালাম, নানা হারালাম, সন্তান হারালাম, স্বামী হারালাম। নতুন করে আমার আর হারানোর মতন কিচ্ছু নেই। সর্বদিক হারানোর পর মনটা অটোমেটিক শক্ত হয়ে গেল। ভাবলাম অনেক হয়েছে, এবার বাঁচতে হবে। সিদ্ধান্ত নিলাম এবার শুধু বাঁচবো নিজের জন্য। জীবনে অনেক হয়েছে বোকা হয়ে চলা, এবার সময় এসেছে লড়াই করার, মেরুদণ্ড শক্ত করার। শুরু হয়ে গেল আমার নব্য জীবনের পথ চলার সূচনা। আমার একজন কাজিন ছিল, নাম ফাহাদ। তিনি আমায় একটি কথা বলেছিলেন, যাকে কেঁদেও পাওয়া যায় না তাকে হেসে মুক্ত করে দিতে হয়। আমি দিয়ে দিলাম ওনাকে মুক্তি। নিজের মতন জীবন সংগ্রামে নেমে পড়লাম। পড়ালেখায় মনোযোগী হলাম। সময় অপচয় বন্ধ করে কাজে লাগাতে চেষ্টা করলাম। ওনাকে দেখলে অ্যাভয়েড করে যেতাম। যেহেতু একই এলাকায় বাড়ি, তাই দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। দেখা হলে ফিরেও তাকাতাম না। যখন থেকে ওনাকে অ্যাভয়েড করা শুরু করলাম, নিজের মতন ভালো থাকতে চেষ্টা করলাম, তখন থেকে শুরু হয়ে গেল ওনার নতুন অধ্যায়ের এক পাগলামি। রাস্তাঘাট, বাড়ি ঘর, কোনো কিছুই বাদ নেই। সর্বদা আমার পিছু নেবেন, আমার সঙ্গে কথা বলার জন্য উন্মাদ হয়ে উঠলেন। আমি বিরক্ত হয়ে গেলাম। ওনার ওপর থেকে একেবারে মন উঠে গেল, বিতৃষ্ণা জন্মালো। আমি ফিরেও তাকালাম না। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটল। এটা ছিল সম্পূর্ণ অকল্পনীয়, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো কল্পনা অবধি করিনি এমন কিছু ঘটবে। আমার ছোট ভাইয়ের সঙ্গে আমার সেদিন ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার মধ্যে আমার বড় বোন চলে আসে। তাকে তার ক্লাসমেট কোনো এক ছেলে আমাকে উদ্দেশ্য করে খারাপ কথা বলেছিল। সেই জেদ ধরে আমাকে সে অনেক কথা শোনায়। এমনকি কথার এক পর্যায়ে আমার আম্মার অনুপস্থিতিতে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আমি যেন মৃদ্ধা বাড়ির চৌকাঠেও না আসি, এই বাড়ি থেকে বেরিয়ে যাই। আমার জন্য তারা মানুষের কাছে মুখ দেখাতে পারে না। লোকে তাদের কটু চোখে দেখে। এমনকি আমার মতন কোনো বোন তার ছিল, সে ভুলে যাবে। সেদিন সারা রাত আমি বাইরে বসেছিলাম একটা আশার প্রদীপ নিয়ে। আমার ভাবনা ছিল রাগের বশে হয়তো আপা এসব বলেছে, পরে দরজা খুলে দেবে ঠিকই। কিন্তু আমার ভুল ভাঙে রাত 10টার পর। কেউ যখন দরজা খোলেনি তখন বুঝে গেলাম আমি অনন্যা পৃথিবীতে অনাথ। আমার জন্য কারো দরজা খোলা নেই, আমার আগে পরে কেউ নেই। রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে রান্নাঘরে সারা রাত অনাহারে নিদ্রাহীন দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করেছি। কেউ দেখেনি আমার সেই দীর্ঘ রজনী ধরে পড়া চোখের জল। যে মেয়েটা একটা সময় অন্ধকারকে ভয় পেত, সেই মেয়েটা অন্ধকারে হাঁটতে শিখে গেছে। পরদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমি মৃদ্ধা বাড়ি ত্যাগ করি। আমি কম কষ্টে বাড়ি ঘর ছাড়িনি, আমাকে বাধ্য করা হয়েছিল। আমার জন্মস্থান ছিল আমার প্রিয়, তাকে ছাড়া এত সহজ ছিল না। আজ এই জায়গায় এমনি এমনি আসেনি। পরিশ্রম ও মেধা বুদ্ধি খাটিয়ে আজ নিজের শক্ত অবস্থান সমাজে তৈরি করেছি। নাম কামিয়েছি, অর্থ উপার্জন করেছি। আজ যে এখানে আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন, আপনার সামনে বসে আছি, তাও আমার সুনামের জন্য, অর্থের জন্য। যদি আমি অনন্যা রহমান না হয়ে পাখি হতাম, আপনারা আমায় ডাকতেন না। আমার আপনজনরা আমাকে যেই পরিমাণ আঘাত দিয়েছে, ব্যথা দিয়েছে এবং কটূক্তি করেছে, তার একবারও পর মানুষে দেয়নি। তারা মনে করে যে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি মহান ব্যক্তি হয়ে গেছি, কিন্তু না, তারা জানে না আমি দয়ালু নই। কে কি করেছে সব মনে আছে, কাউকে ভুলিনি। কে আমার পাশে ছিল, কে ছিল না, সব অন্তরের মধ্যে লালন করে রেখেছি। কাউকে ক্ষমা করিনি, আমি ক্ষমাশীল নই। সেদিন ফাহাদ ভাই আমাকে সাহায্য করেছিলেন। তিনি আমাকে হিজলা সদরে নিয়ে যান। রিমু নামের একটি মেয়ের সঙ্গে একটি রুমে উঠিয়ে দেন, এমনকি কলেজেও ভর্তি করে দেন। মূলত আমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, সেদিন মনে মনে একটি প্রতিজ্ঞা করেছিলাম, আমি যে পাখি সেটা ভুলে যাব। আজ থেকে আমি নতুন পরিচয় বাঁচব, সেটা হলো অনন্যা রহমান। দ্বিতীয়ত, আমি সর্ববিষয়ে পারদর্শী হব, দেশ বিদেশে অসংখ্য সুনাম কামাবো।
সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব আমিও পারি নিজের অবস্থান তৈরি করতে, নিজের প্রতিষ্ঠিত হতে, নিজের থাকার জন্য স্বপ্নের একটি ঘর তৈরি করব, যেই ঘর থেকে কেউ চাইলেও আমাকে কথায় কথায় তাড়িয়ে দিতে পারবে না। আলহামদুলিল্লাহ, আজ আমার সব হয়েছে, সর্ববিষয়ে পারদর্শী হয়েছি। তবে এই সুদীর্ঘ পথ চলা আমার জন্য এত সহজ ছিল না, সহজ বানিয়ে নিতে হয়েছে। এমনও দিন গিয়েছে তখন হয়তো কোরবানি। সেদিন সকালে যখন গরুর মাংস দিয়ে রুটি পিঠা খেতে ব্যস্ত, সেদিন সকলে যখন গরুর মাংস দিয়ে রুটি পিঠা খেতে ব্যস্ত, তখন আমি জ্বরে বিছানায় শুয়ে উল্টে উল্টে কাতরাচ্ছি, ক্ষুধার জ্বালায় পেট চেপে ধরে কাচ্ছি। ঘরে এক মুঠো পান্তা ভাত ছিল, তাও একটি তেলাপোকা পড়েছিল। সেই তেলাপোকা তুলে ভাত মুছে মরিচ পুড়ে খেয়েছিলাম। এরপরে রিমু আমাকে হলে উঠিয়ে দেয়। উঠলাম হলে, সেখানে দেখা হলো এক বড় আপুর সঙ্গে। নাম তার তিন্নি। তিনি বাহির থেকে ছিলেন নারকেলের মতন কঠোর ও শক্ত, কিন্তু ভেতরে ছিলেন তুলার মতো নরম। প্রথম প্রথম ওনার হাতে অনেক ধমক ও চড় খেয়েছিলাম। এরপরে ধীরে ধীরে তিনি আমাকে ছোট বোনের নজরে দেখতে লাগলেন। ওনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে জীবন আমার বদলে গেল। হঠাৎ একদিন মাথায় আসলো আমি বিজনেস করব। এর আগে টুকটাক তখন হ্যান্ড পেইন্টিং ও মেহেন্দির কাজ করতাম, তখন অতটা জনপ্রিয় ছিলাম না। যখন ব্যবসাটা দাঁড় করালাম, এরপরে আর আমাকে পিছু ফিরে তাকাতে হয়নি। তবে ব্যবসাটা দাঁড় করানো আমার পক্ষে এতটাও সহজ ছিল না। পুরা 2 বছর আমি ভালো করে ঘুমাইনি, দিন রাত পরিশ্রম করে গেছি, কোনো বিশ্রামও নিতাম না। এমনও সময় গিয়েছে মাথার যন্ত্রণায় টিকতে পারছিলাম না, রগ ছিঁড়ে যাচ্ছিল, তবুও কাজ থামিয়ে দেইনি। কাজ করতাম, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো, তা নিয়েই কাজ করেছি। তখন আমার 2 চোখ ভর্তি ছিল লম্বা স্বপ্ন। যেখানে হোক আমাকে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতেই হবে, থেমে থাকা যাবে না। যত কষ্ট হোক কাজ করতে হবে। অবসর সময় পেলেই কাজ শুরু করে দিতাম। লেখাপড়া ও ব্যবসা দুটো একসঙ্গে মেনটেন করা আমার কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। এক্ষেত্রে আমাকে আমার টিচারও বিশেষ সুযোগ সুবিধা দিত। ক্লাস না করলে অভিযোগ করতো না। তবে কিছু কিছু মানুষ থাকে যারা রক্তের সম্পর্কে কেউ না, তবুও তারা আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে যায়। আমি আমার পরিবার বলতে বুঝতাম আমার ফ্রেন্ডদের। ওদের কেন বলছি, তার কারণ আছে। ওরা এমনিতেই ফাজিল, তবে কাজের ক্ষেত্রে গুরুতর। যদি কেউ বিপদের মধ্যে পড়ে যায়, তাকে সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করতে নামে। আজ যে আমার এত বড় সফলতা, এই সফলতার এমনিতেই আসেনি। এরপরে পেছনে বিশেষ কিছু মানুষের অবদান আছে, যাদের আমি কখনোই ভুলব না। প্রথমেই ফাহাদ ভাইয়ের প্রসঙ্গে আসি। নিতান্ত একজন ভদ্র নম্র মানুষ। তিনি আমাকে প্রথম থেকেই মনোবল শক্ত করতে সাহায্য করেছিলেন, নতুন এক জগৎ সৃষ্টি করতে এগিয়ে দিয়েছিলেন। আর যার অবদান আমি কখনোই ভুলব না। 2, রিমু, একজন দায়িত্ববান মেয়ে। আমার সফলতার পেছনে ওরও হাত আছে। 3, তিন্নি আপু, অসাধারণ একজন মানুষ। না মিশলে মানুষ কখনো তার ভেতরটা বুঝতে পারবে না। সকলের কাছে তিনি যেমনই হোক, কিন্তু আমার কাছে তিনি সুন্দর মনের একজন মানুষ, যে আমার বড় বোনের জায়গাটি দখল করে আছে। 4, শান্ত, শুভ, তন্ময়, তাশরিফ, তরু, লাবণী, চিত্রা, এরা সবাই আমার সুন্দর একটি পরিবার। কখনো তাদের অবদান আমি ভুলব না। আমার ভালো থাকার কারণ এরা শুধু আমার বন্ধু নয়, এরা আমার পরিবার। যদি কখনো জিজ্ঞেস করা হয় পরিবার বলতে তুমি কি বোঝো, আমি নিঃসন্দেহে বলবো পরিবার বলতে আমি আমার বন্ধুগুলিকেই বুঝি। সর্বশেষ রঙ্গন ভাই, ওনাকে নিয়ে বলতে গেলে আমার কথা ফোরাবে না। নিঃসন্দেহে চমৎকার একজন মানুষ, ঝই ঝামেলাহীন। তিনি শুধু একজন ব্যক্তিত্ববান পুরুষ নন, মহাপুরুষ। আমার সবচেয়ে প্রিয় তিনি। যদি বলি রঙ্গন ভাই আপনি আমার কি হন, বন্ধু না টিচার? টিচার বলার কারণ আছে। আমি অধিকাংশ জিনিস ওনার কাছ থেকে শিখেছি। সর্ববিষয়ে পারদর্শী হওয়ার জন্য বন্ধু মহলে তিনি জুপিটার গাইড নামে পরিচিত। তো ওনাকে জিজ্ঞেস করার পর তিনি আমার মুখের দিকে নীরবে কতক্ষণ তাকিয়ে থাকবেন, এরপরে মুচকি একটি হাসি দেবেন, তারপরে মাথা ঝাঁকিয়ে বলবেন, আমি হলাম রঙ্গন ফুলের রঙ্গন ভাই, আর তোর শুভাকাঙ্ক্ষী। যদি আমার মুখস্থ ওনার এই বাক্যটি, তবুও কেন জানি ভালো লাগে শুনতে। আমি মুগ্ধ হই। মাঝে মধ্যে ভাবি একটা মানুষ সর্বদিক দিয়ে এত পারফেক্ট হয় কিভাবে।
আমার অনুপ্রেরণার একটি অংশ জুড়ে আছেন তিনি। ব্যবসার ক্ষেত্রে ওনার ভূমিকা অপরিসীম। তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আত্মশক্তি জুগিয়েছেন। আমি যদি আমার শরীরের চামড়া কেটেও দিই, তবুও ওনার আর তিন্নি আপুর ঋণ কোনো দিন শোধ করা হবে না। রঙ্গন ভাই শুধু রঙ্গন ভাই নন, একজন বড় ভাইয়ের মতন তিনি সর্বদা আমাকে আগলিয়ে রেখেছেন, কত বিপদ থেকে বাঁচিয়েছেন। একবার তো ধর্ষকের মুখে পড়ে যাচ্ছিলাম, সেবার তিনি বাঁচিয়েছিলেন। আমার ভুলের শাস্তি নিজের মাথায় নিয়েছিলেন। উনি খুব অল্পভাষী, অতি সংখ্যক কম কথা বলেন। প্রথম যখন ওনাকে দেখেছিলাম, ওই দিন প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছিলাম। এত কম কথা বলেন তিনি, যেন হিসেব করে গুনে গুনে। আরেকটা ব্যাপারে আবার অবাক হয়েছিলাম, তিনি সরাসরি আমাকে রঙ্গন ফুল নাম দেওয়াতে। যাই হোক, সবাই কম বেশি সাহায্য করেছে, তবে রঙ্গন ভাই ছিলেন সম্পূর্ণ আলাদা। আমার অনুপ্রেরণার একটি উৎস ও অংশ তিনি। ব্যবসাটি একবার দাঁড় করানোর পর চতুর্দিকে নাম ছড়িয়ে পড়ল। আমার টিচাররাও আমাকে আর্টিস্ট বলে সম্মান করত, অবশ্য মাঝে মধ্যে মজাও করত। আমার তখন মনে হয়েছিল কি জানেন, নতুন করে জীবনটা ফিরে পেয়েছি, জীবনের স্বাদ খুঁজে পেয়েছি। আমি কখনো ভাবতেই পারিনি আমি এত সব অর্জন করব। আমার বাবা বলতেন, দেখিস একদিন তুই বড় কিছু অর্জন করবি, তোর ভেতরে প্রতিজ্ঞা আছে। আমি ভাবতাম, এসব কি বলে আব্বাই। আলহামদুলিল্লাহ, আব্বার কথা আজ সত্যি হলো। বর্তমানে আমার আব্বার নামে একটি হসপিটাল তৈরি করেছি, শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে। নিজের নামে একটি বাড়িও করেছি, দেশ বিদেশে ব্যবসা করছি। এছাড়া শোরুম, ফ্যাক্টরি, গোডাউন, কারখানাও আছে, নিজের নামে ব্র্যান্ডও আছে। নিজের ইচ্ছে মতন চলি, আনন্দ করছি, ফুর্তি করছি, স্বাধীনভাবে উড়ছি, মুক্ত আকাশে ঘুরছি, এটাই জীবন। তবে কাজীহাট ফেরার পর থেকে আমি প্রচন্ড বিরক্ত। এর কারণ? একটা মানুষের স্যাচরামির লিমিট থাকে, বাট আমার মনে হয় নওয়াব তালুকদারের নেই। মানুষের তো একটা সেলফ রেসপেক্ট থাকে, ওনার ভেতরে তাও মিসিং। ভাই, আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি, হাঁপিয়ে উঠেছি। প্রতিনিয়ত আমার পিছু নেয়া, গোপনে আমার খবর নেয়া, উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্ত করাটা আপনি কোন চোখে দেখেন? এর ভেতরে ওনার ভক্তগণ আমাকে সুন্দর মতোই ইনবক্সে এসে ধুয়ে দিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে আমি ছলনাময়ী নারী, ওনাদের ফেরেশতার মতন নেতাকে কষ্ট দিচ্ছি। আবার কেউ বলছে আমার মতন মেয়ের কোনো যোগ্যতা নেই নওয়াব তালুকদারের বউ হওয়ার। আমি তো আগেই বলেছি, এখনো বলছি, হ্যাঁ আমি ওনার যোগ্য নই। তাই আপনাদের নওয়াবকে আপনারা ভালো দেখে নায়িকা খুঁজে এনে বিয়ে করিয়ে দেন, অন্তত আমি বেঁচে যাই। আমি তার যোগ্য নই দেখে সরে এসেছি। তিনি কেন আমাকে বিরক্ত করছেন? তার ভেতরে ওনার পরিবার আরো এক ধাপ এগিয়ে। মানে এক সময়ে যারা চাইতো ওনার সঙ্গে আমার সংসার না হোক, এখন তারাও পিছু নিচ্ছে। তারা চাইছে আমি ওনার কাছে ফিরে যাই। তার উপরে ওনার দরদীয় বোন আছে একজন। দুনিয়ার সব কষ্ট আমি তার ভাইকে দিচ্ছি। আমার মতো নিষ্ঠুর নারী আর একটাও নেই। ওনার ভাইকে তিলে তিলে শেষ করে দিচ্ছি। ভাই, এসব কোন লজিকের মধ্যে পড়ে? একজন নারী হয়ে যখন তিনি আমাকে এসব বলে, আমি অবাক হয়ে যাই। ভাবি, এই বান্দা কোন ক্যাটাগরির জীব? সর্বশেষে আমি নওয়াব তালুকদারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখুন নওয়াব তালুকদার, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আমার প্রতি যদি আপনার বিন্দুমাত্র রেসপেক্ট থেকে থাকে, তাহলে নেক্সটে আমার বিরক্ত করবেন না, তার ফলাফল মোটেও ভালো হবে না। আপনি কি সত্যি আর ওনার কাছে ফিরে যাবেন না? প্রশ্নই আসে না। কেন যাব ওনার কাছে? কোন উদ্দেশ্যে যাব বলুন তো? একবার নর্দমায় যেই থুথু ফেলেছি তা তোলার কল্পনাও করি না। তাহলে কি নতুন করে বিয়ে করবেন? অবশ্যই। আমি লাইলি নই যে মজনুর জন্য অপেক্ষা করব। নিজের জীবনের এখনো বড় একটা অধ্যায় বাকি আছে। ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও কিভাবে আপনি নতুন করে বিবাহ করবেন? কে বলেছে আমি ওনার স্ত্রী? ছিলেন না? ছিলাম, বাট এখন নেই। না, ডিভোর্স হয়ে গেছে। তবে শীঘ্রই হবে। উনি মানবেন? ওনার মতামতের পরোয়া করে কে? কেমন ছেলে পছন্দ আপনার? ভিলেন। আমি নায়ক চাই না যে তার পিতামাতার জন্য আমাকে ছেড়ে দিয়ে নায়ক সাজবে। আমি চাই এমন একজন কুখ্যাত ভিলেন যে আমাকে পাওয়ার জন্য পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করে যাবে, অতঃপর আমাকে অর্জন করে নেবে। আর যদি ধরুন আপনার বেস্ট ফ্রেন্ড রঙ্গন আপনাকে বিয়ের প্রপোজাল দিল, তখন কি আপনি রাজি হবেন?
আপনার প্রশ্ন করাটা সম্পূর্ণ অর্থহীন, ভিত্তিহীন। কারণ রঙ্গন ভাই এমন লোক নয়, তিনি কখনো এমন প্রপোজাল দেবেন না। যদি দেয়? আপনার কেন মনে হয় দেবে? আপনার কেন মনে হয় দিবে না? সেই বিশ্বাস আছে, তাই বলছি। একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। কেউ না কেউ প্রেমে অবশ্যই পড়বে, সেটা কি জানেন? পাখি হো করে হেসে দিল। হাসছেন যে? কথাটা কতটুকু সত্যি তা জানি না, তবে আমি রঙ্গন ভাইকে বিশ্বাস করি। এমন কিছু তিনি করবেন না যাতে আমি বিভ্রান্ত হতে পারি। এতটা বিশ্বাস আসে কিভাবে? বিশ্বাস এমনি এমনি আসে না, বিশ্বাস অর্জন করে নিতে হয়। সেটা তিনি অনেক আগেই করে নিয়েছেন। রঙ্গন ভাই হয়তো তিনি আমার কথা শুনছেন অথবা অনুষ্ঠানটি দেখছেন। আমার দেখা শ্রেষ্ঠ পুরুষের মধ্যে একজন তিনি, আর অপরজন আমার পিতা। এই পুরুষগুলি আমার দেখা সেরা পুরুষ। আমার আব্বাকে কখনো আম্মার সঙ্গে উঁচু গলায় কথা বলতে দেখিনি। গায়ে হাত তো দূরে থাক, কখনো তুই পর্যন্ত উচ্চারণ করেনি। অপরদিকে রঙ্গন ভাই চুপচাপ স্বভাবের একজন লোক। প্রয়োজন হলে আমাকে সাহায্য করবে, না নয় করবে না। তবু আপনার ক্ষতি হোক এমন কোনো কাজ সে করবেন না। এতটা বছর চলছি ওনার সঙ্গে, কখনো ওনাকে তুই করে বলতে শুনিনি, ইভেন একটা গালিও দেয়। সৎপুরুষ তো তারা যাদের আচরণে মানুষ মুগ্ধ হয়। আমার কাছে ব্যক্তিত্ব মানেই পুরুষের সৌন্দর্যময় আচরণ। যার আচরণ যত বেশি সুন্দর, তার ব্যক্তিত্ব তত বেশি সুন্দর। নাওফ তালুকদার আপনার চোখে সেরা পুরুষ হতে পারেনি? না। তার কারণ? দেখুন, ক্ষমতা আর টাকা থাকলে তাকে সুন্দর বলা যায় না। সুন্দর হতে হলে তার ভেতরে নতুন একটা মন থাকা বাঞ্ছনীয়, যেটা ওনার ভেতরে নেই। যেই পুরুষের সামনে বসে তার স্ত্রীকে অপমানিত বোধ হতে হয়, তাকে রক্ষিতা পরিচয় পেতে হয়, তার মতন পুরুষের মধ্যে আদৌ মেরুদণ্ড আছে? নেই। সে তো পুরুষ নয়, মেরুদণ্ডহীন একজন কাপুরুষ। বীর পুরুষ মরে একবারই, তবুও সে মানুষের মুখে মুখে অমর হয়ে থাকে। আর কাপুরুষ মরে বারবার, যার কোনো ব্যক্তিত্বই হয় না। ওনার কোন দিকটা আপনার বেশি ভালো লাগে? কোনো দিকই না। আগে ভালো লাগতো না? আগে তো সবই ভালো লাগতো না। এখন লাগে না? না। প্রিয় রং কি? নির্দিষ্ট কোনো কালার নেই। হাতে মেহেদি পরেন নাই কেন? এমনি। এমনি না, নাওফ তালুকদারের পছন্দ বলে? দুটোই। ওনার সঙ্গে সম্পর্ক ভঙ্গ করার পর থেকে আমি আর হাতে কোনোদিন মেহেদি পরিনি। ওনার যা যা পছন্দ আমি সর্বদা তা অ্যাভয়েড করে চলে এসেছি। তবে একটা ভুলও করেছিলাম, আমার পছন্দের চুলগুলো কেটে ঘাড়ের কাছাকাছি নিয়ে এসেছিলাম। এটা কখনকার ঘটনা? এখন ওনার সাথে সবকিছু শেষ করে দিয়েছি। উনি আপনাকে কিছু বলেননি? কি বলবেন? আপনার মতো যারা উদ্যোক্তা আছে, এখনো ছোট, আপনার জুনিয়র, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা এখনো উদ্যোক্তা হয়েছে কিংবা হবেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা: কঠোর পরিশ্রমী হন, ধৈর্যশীল হন, সংবেদনশীলতা শেখেন। পরিশ্রম ছাড়া আপনি উপরে উঠতে পারবেন না, ধৈর্য ছাড়া আপনি সামনে আগাতে পারবেন না। আর আত্মবিশ্বাস রাখুন আপনার নিজের প্রতি, দেখবেন আপনি সফল হবেনই। ধন্যবাদ মিস অনন্যা রহমান, আপনার সঙ্গে কথা বলে অসংখ্য ভালো লাগলো। সেই সঙ্গে আপনার জীবনের পথ চলার ছোট কাহিনীটা শুনে আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আপনার ভক্তরা আপনাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, অনেকে কমেন্ট করেছে দেখছি। অনন্যা আপুর জন্য শুভকামনাও ভালোবাসা রইল। যদিও আরও আছে, তবে হাতে আমাদের সময় নেই পড়ার। সময় পেলে অবশ্যই পড়ে শোনাবো। এবার আপনি আসুন মিস অনন্যা রহমান, ওয়েটিং রুমে বিশ্রাম নিন, পরবর্তীতে ডেকে নিব। আপনাকে ধন্যবাদ আপু। বিনিময়ে হাসলো উপস্থাপিকা রুমানা ফারহানা। এইবার আমরা ডেকে নিব বাংলার যুবকদের আইডল ও বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত তুখোড় রাজনীতিবিদ নাওফ তালুকদার স্যারকে। এত বড় একজন রাজনীতিবিদ লোক আপনি, আপনাকে ঠিক কি বলে সম্বোধন করব স্যার? আপনার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হয় সেটাই সম্বোধন করে ডাকতে পারেন। চাইলে নাম তুলেও সম্বোধন করে ডাকতে পারেন, বাট আই ডোন্ট মাইন্ড। ওকে থ্যাঙ্কস, বাট আপনি এত বড় একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে নাম তুলে তো অন্তত ডাকতে পারি না, তাছাড়া আত্মসম্মানে বাঁচে, তাই স্যার বলে সম্বোধন করছি। আপনাকে কেন বাংলার যুবকদের আইডল বলা হয়, এটা যদি একটু বুঝিয়ে বলতেন।
বলিষ্ঠ ও দাপুটে দেহের লোকটা গুরুগম্ভীর ভাবমূর্তি ছেড়ে এবার সামান্য নড়েচড়ে উঠে সিরিয়াস হয়। তারপরে কিঞ্চিত করো ললাট ঘষে সোফায় গা এলিয়ে দেন। পরক্ষণে শুকনো অধজোড়া জিভের তলে ভিজিয়ে নিয়ে জলদ গম্ভীর কণ্ঠে জবাব দেন। দেখুন, প্রধানত যুবকদের আইডল বলা হয় তাকে, যিনি তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার এক গুরুতর অংশবিশেষ, আত্মবিশ্বাসের মূল কেন্দ্র উৎস, যার দারুণ আদর্শ, মাধুর্যপূর্ণ নৈতিকতা, কর্মঠ ও চমৎকার ব্যক্তিত্ব যুব সমাজকে অনুপ্রাণিত ও প্রভাবিত করে, তাদের স্বপ্ন দেখতে আত্মাকে জাগ্রত করে এবং এগিয়ে যেতে উদ্ধৃত করে। বর্তমান যুব সমাজের ধারণা মতে আমি একজন জনদরদী নেতা, গরিবের বিপদের দিনের সঙ্গী ও বন্ধু। এছাড়া নেতৃত্ব গুণ, সংগ্রামী মনোভাব, আদর্শে অটল, সফলতা ও প্রতিভা, সহানুভূতি ও মানবিকতা প্রভৃতি তারা আমার মধ্যে দেখতে পেয়েছিল। সেসব বিবেচনা করে তারা আমাকে বাংলার আইডল নামে আখ্যায়িত করেছে। এছাড়া আমার গোপন কিছু সংস্থা প্রতিষ্ঠান রয়েছে, যা থেকে বন্যার্ত অসহায়ত্বের কাছে সাহায্য ও ত্রাণ পৌঁছে যায়। এজন্য মেবি লোকে এসব প্রসঙ্গ তোলে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। জীবনে কয়টা প্রেম করেছেন? উপস্থাপিকা রুমানা ফারহানার কথা শুনে বলবান পুরুষটি কয়েক সেকেন্ডের মধ্যে থম মেরে রন। পরক্ষণেই আচমকা হু করে গালভর্তি হেসে দিলেন। হাসার সঙ্গে সঙ্গে ওনার সিক্স প্যাক দেহটা দুলে ওঠে, সেই সাথে চোখ দুটিও ছোট ছোট হয়ে আসে। উপস্থাপিকা রুমানা ফারহানা অবাক নেত্রে চাইল, এক মুঠো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, হাসছেন যে স্যার, কোনো কিছু ভুল বললাম নাকি? না, খুব মজার কথা বলেছেন, তাই হাসছি। বাই দ্য ওয়ে, সত্যি বলতে জীবনে 3টা প্রেম করা হয়েছে, আর 4 নাম্বার প্রেমিকা ছিল আমার বউ। আপনার বউ মিসেস তালুকদার কি আগের প্রেমিকাদের কথা জানতেন? না, যখন প্রেম করেছি তখন আমার বউ স্কুলেও ভর্তি হয়নি, খুব ছোট ছিল। স্কুল কলেজে থাকতে নামমাত্র প্রেম করেছি, সিরিয়াসলি না। রাজনীতিতে ঢোকার পর থেকে কখনো প্রেমে জড়ানো হয়নি। তবে এটা সত্যি যে ও আমার লাইফে আরও আগে আসলে প্রথম প্রেম সে থাকতো এবং শেষটাও সে। 3 জন প্রেমিকাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালো লাগতো? কাউকেই না। একজন স্বনামধন্য রক্ষণশীল পরিবারের সন্তান হয়ে এবং শহরের একজন সুদর্শন যুবক হওয়া সত্ত্বেও গ্রামের এক সরল নারীর প্রেমে কিভাবে আটকালেন? তার গায়ের রং তো আপনার চেয়েও চাপা ছিল, বয়সও কম, শিক্ষাগত যোগ্যতাও কম, আর্থিকভাবেও নিচু। উপস্থাপিকার মুখ্য কথন কর্মগোচর হতে সহসা শত্রু শিবুকে হুড়মুড় করে এক মুঠো ক্রোধ বাড়ল। সেই সঙ্গে মাত্রাতিরিক্ত রাগে সুন্দর মুখটা লালচে হয়ে গেল। চোখ মুখ তার শক্ত কাঠিন্য অভিব্যক্তিতে চিবিয়ে চিবিয়ে বললেন তিনি, আপনি বর্তমানে দেখেছেন তাকে? দেখলে তো আপনার জানার কথা, তার গায়ের রং চাপা নয়। সে তো আমার থেকেও মডার্ন, স্মার্ট ও সুন্দর, আবার শিক্ষিত। বর্তমানে LLB পড়ছে, ভবিষ্যতের ব্যারিস্টার সে। সেই সঙ্গে একজন বড় নারী উদ্যোক্তা। তাকে নিয়ে এভাবে নিচু করে কথা বলার কোনো রাইট আপনার নেই, মিস ফারহানা। সরি স্যার, আমি বর্তমানের কথা বলিনি, আগেরকার কথা বলেছি। যখনকার কথাই বলুন। সে আমার স্ত্রী, তাকে নিয়ে যদি কোনো নেগেটিভ প্রশ্ন তুলে অসম্মান করা হয়, আমি নওয়াব তালুকদার চুপ থাকব না। তার জন্য আপনাকে হেনস্থার শিকার হতে হবে এবং জবাবদিহিতা দিতে হবে। আমি সেভাবে বলিনি স্যার। যেভাবে বলুন। সরি বলুন আগে। জি স্যার, সরি, আমার ভুল হয়ে গেছে, স্বীকারোক্তি দিচ্ছি। শক্ত চোখে লম্বাটে পুরুষটি পুনরায় বলে, মিস রুমানা ফারহানা, আপনি জানেন আমার একটু আত্মাভিমানী ও দর্প বেশি। আমার স্ত্রীকে আমার সামনে বসে তুচ্ছভাবে কথা বলবেন আর তাকে আমি খুব সহজে ছেড়ে দিব, মেনে নিব? জি না, অত ভালো আমি নই। নেক্সট টাইম তাকে নিয়ে কথা বলার আগে 2 বার অন্তত পক্ষে ভেবে চিনতে নেবেন। আন্ডারস্ট্যান্ড? তার গায়ের রং কী, তার বংশ কী, তার কি আছে না আছে, এসব দেখে তাকে আমি ভালোবাসিনি। আমি নওয়াব তালুকদার ভিখারি নই। আলহামদুলিল্লাহ, আমার যা আছে তা আমার বংশধররাও বসে বসে
খেয়ে যেতে পারবে। তাকে ভালোবেসেছি, ভালো লেগেছে, তাই। উপস্থাপিকা রুমানা ফারহানা নিজ আচরণে লজ্জিত প্রকাশ করলো। নত মুখে মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার। গুড। নেক্সট প্রশ্ন করুন। তার আগমনের বার্তা আপনার জীবনের উপর কোনো প্রভাব ফেলেছিল? হ্যাঁ, একজন রাজনীতিবিদ শক্তপোক্ত পুরুষকে নাড়িয়ে দেওয়ার জন্য একজন সরল হৃদয়ের নারী যথেষ্ট ছিল, যার আগমন ছিল আমার জীবনে ভূমিকম্পে সুউচ্চ পর্বত নড়ানো ন্যায়, লাগামহীন সমুদ্রের গর্জনের ন্যায় আমার ভেতরটা উত্তাল করে দিয়েছিল। আমার দীর্ঘ রজনীর নিদ্রা কেড়ে নিয়ে আমাকে নিদ্রাহীন বানিয়েছিল। আপনি কি এগুলো অনন্যা রহমানকে বলছেন? আমি অনন্যা রহমানকে বলছি না, তাকে চিনিও না। আমি চিনি আমার কিশোরী বউটাকে, যে মিসেস পাখি তালুকদার নামে আমার কাছে বিশেষভাবে পরিচিত। আমার ছোট্ট পাখিটা খুবই দুষ্টু ও চঞ্চল প্রকৃতির, প্রাণোচ্ছল একজন মেয়ে ছিল। সরল ও স্পষ্ট ছিল ওর মুখের ভাষা। আগে ওর মুখটা দেখলেই আমি সব আন্দাজ করে নিতে পারতাম, বুঝে যেতাম। তার মনটা ছিল নরম কাদা মাটির ন্যায় কোমল, যার লাজুক মুখটা ছিল আমার ভীষণ প্রিয়। আমাকে দেখে যখন লজ্জা পেত, আমার ভীষণ মন ছুঁয়ে যেত। আমাকে দেখে ভয়ে তার হাঁটু কাঁপত। আমি ছুঁয়ে দিলে সে লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে যেত। আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা নামের বউটা শুধু আমার অর্ধাঙ্গিনী ছিল না, সে আমার দেহের অর্ধায়ুও ছিল। যাকে এত ভালোবাসতেন তার হাত কি করে নিজের হাতে ছেড়ে দিলেন? এটা আপনি সম্পূর্ণ ভুল বললেন মিস ফারহানা। আমি আমার ওয়াইফের হাত কখনো ছাড়িনি, আর না ছাড়ব। যতদিন এ দেহে প্রাণ থাকবে ততদিন তার হাত কখনো ছাড়ব না। কিন্তু আপনার স্ত্রীর মতে আপনি তার হাত ছেড়ে দিয়েছিলেন, এমনকি সবার সামনে বসে তাকে অপমানিত বোধ হতে দেখেও আপনি চুপ ছিলেন স্যার। এটা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? দেখুন মিস ফারহানা, আমি আসলেই দোষী। কেন দোষী জানেন? কারণ পরিস্থিতি সেদিন আমার হাত পা শিকড় দিয়ে বেঁধে রেখেছিল, প্রতিবাদ সত্তা দমিয়ে রেখেছিল। আমার নীরবতা ছিল সেদিন আমার স্ত্রীকে অপমান করার সবচেয়ে বড় হাতিয়ার, ধারালো অস্ত্র। আমি স্বীকার করছি, মাথা পেতেও নিলাম, সব দোষ আমার। প্রকৃত দোষী আমি নিজে। আর এদের মধ্যে সবচেয়ে বড় দোষ কোনটা জানেন? বিয়েটা লোকচক্ষুর আড়ালে লুকিয়ে করা। দ্বিতীয় দোষটা হলো সেদিন সকলের সামনে বসে সব সত্য প্রকাশ না করা। তাহলে আজ অন্ততপক্ষে আমার বউও হারাতে হতো না, সন্তানও না। তবে আমার স্ত্রী অনন্যা রহমান পাখি, তারও উচিত ছিল তার হাজব্যান্ডের ওপরে বিশ্বাস রাখা, আস্থা রাখা। কোনো দিনও তো এইরকম কোনো পরিস্থিতি আমি সৃষ্টি হতে দিয়েছি? দেইনি। হ্যাঁ, ওনার অভিযোগ আনার যুক্তি আমার প্রতি 100% সত্যি ছিল। সে ইম্যাচিওর ছিল, সেক্ষেত্রে তার প্রতি আমার কোমলনীয়তা বজায় রাখা উচিত ছিল। বাট আমি ভেবেছি পরিস্থিতি মোকাবেলা করতে পারবো, সেক্ষেত্রেও আমি ব্যর্থ হয়েছি। কষ্ট কি ওর একা হয়েছে? আমার হয়নি? হয়েছে। আমাকে বলেছে সে ঠকবাজ, বিশ্বাসঘাতক, ঘৃণা ভরা দৃষ্টিতে দেখেছে আমাকে। প্রতিনিয়ত ইচ্ছাকৃত আমাকে অপমান করেছে। তবু আমি নীরব ছিলাম, কারণ সে আমার ওয়াইফ। তার জন্য 7 খুনও মাফ। বলে তিনি থামলেন। কণ্ঠ ভারী ও ফ্যাসফ্যাসে শোনালো। এক ফোঁটা অশ্রু গাল জড়িয়ে ঝরে গেল। টিস্যু দিয়ে মুছে নাক টেনে ফের বললেন, পুরুষ কখনো কাঁদে না, শত আঘাতেও তার চক্ষুদেশ ভেঙে অশ্রু গড়ায় না। সে দুর্বল গাছের মতন ভেঙে পড়ে না। কিন্তু পুরুষ কাঁদে কখন জানেন? তার শখের নারীকে হারিয়ে ফেলার প্রবল ভয়ে। আর ভেঙে পড়ে কখন জানেন? তার শখের নারী হারিয়ে যাওয়ার পরে। তাকে আমি খুব সহজে যেমন নিজের করে পেয়েছিলাম, আবার সামান্য ভুলে হারিয়েছিও। আজ তার ফিরে আসার পথের দিশায় রাস্তায় রাস্তায় পথহারা পথিকের মতন ঘুরে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি অতীতের সেই মিষ্টি মধুর অধ্যায়গুলির স্মৃতি। কত শত রাত আমার নির্ঘুমের সাক্ষী।
অথচ তাকে হারানোর কথা আমার ছিল না, কিন্তু আমার বোকা মন ধরেও রাখতে পারিনি। বলে আবারও থামলেন, বুক চিরে। ওনার লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, সেই সঙ্গে বেহায়া চোখ জোড়া পুনরায় ভিজে ওঠেন। তিনি চোখের কোণে অতি সাবধানে টিস্যু দিয়ে মুছে নেন শুকনো গালটা, পানি খেয়ে কিঞ্চিত ভিজিয়ে নেন। এরপরে পুনরায় বলেন, তাকে পেয়েও ধরে রাখতে না পারার ব্যর্থতা, আক্ষেপ, আফসোস বোধ আমার শত শত জনম ধরেও থেকে যাবে। হাজার হাজার দিন ধরে এই ব্যর্থতার আগুন তিলে তিলে বুকটাকে পুড়িয়ে কালো কয়লার ন্যায় ঝাঁঝরা করে দিবে। অতপর কোনো এক সন্ধ্যায় কিংবা মধ্য দুপুরে অথবা ভেজা কোনো এক প্রত্যুষে আমার ডাক চলে আসবে, দ্য টাইম ইজ ওভার, তোমার সময় শেষ। দেহটা একদম শান্ত করে দিয়ে প্রাণটা একদিন নিংড়ে নিয়ে যাবে। বলেই চুপ হয়ে যান তিনি। বুকটা প্রচণ্ড ভারী ভারী ঠেকছে। তিনি বুক ফুলিয়ে ফোঁস করে কয়েকটি দম ছাড়েন, তবুও ভারী চাপটা ছাড়ে না। মনে হয় শত শত পাথর এসে বুকের উপর চাপা দিয়ে বসেছে। কি সাংঘাতিক আশ্চর্যতম কথা, তাই না? তবে বাস্তব সত্য এটাই। তিনি শুকনো তৃষ্ণার্ত অতজোড়া ভিজিয়ে নিয়ে আবারও বলতে শুরু করেন, আজও ধরণীর জমিনে রজনী নামে, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিমে অস্ত যায়, বিধু ওঠে হেসে, সমগ্র ধরণী দেয় আলোকিত করে। দিন যায় তার নিজস্ব গতিতে, রাত আসে হেসে খেলে। আমার ভাঙাচোরা হৃদয়টা আর জোড়া লাগে না। তার শূন্যতার ফাঁকা স্থানটি আজও ভরাট হয় না, অপূর্ণতায় কানায় কানায় ভর্তি থাকে। অন্তকুলের অলিন্দ জুড়ে তিমিরে ঘেরা বিষাদ নিশিম কণ্ঠের জাতাকলে দুমড়ে মুচড়ে পড়ে মরে। তবুও এই ললার জোরে লিখিত ভাগ্যের কষ্টের কমতি নাই। বলে তিনি পুরোপুরি থেমে যান। আপনাদের কষ্ট জাস্ট মেনে নিতে পারছি না। কখন চোখ দিয়ে যে এক ফোঁটা জল বেরিয়ে গেল বুঝতেই পারিনি। এটা বাস্তবিক সত্যি যে পুরুষ সত্যি বেশি কষ্ট না পেলে সহসা কাঁদে না। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাব। আপনি ইতালি যাওয়ার পর থেকে কেন আপনার মিসেসের সঙ্গে যোগাযোগ করেননি? গুড, ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন, সেজন্য আপনাকে ছোট্ট করে একটি ধন্যবাদ। আমি সব বলবো, পুরো বিশ্বকে জানাতে চাই, সেই সঙ্গে জানাতে চাই আমার দেহের অর্ধাংশ, আমার সহধর্মিণীকেও। জি বলুন। পুরো বিশ্বের জনগণ আপনার গল্পটা শোনার জন্য অতি আগ্রহ নিয়ে আকুল হয়ে অপেক্ষায় বসে আছে, চেয়ে আছে আপনার মুখের দিকে। তবে তার আগে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই, নাও স্টার্ট। আপনার স্ত্রী অনন্যা রহমান পাখির সাথে আপনার পরিচয় কত সাল থেকে? ওটা আমার ঠিক মনে নেই। আমার জন্ম ঢাকায়, যেটা আপনারা সবাই জানেন। তো আমার দাদা দাদু গ্রামে থাকতেন, সেই হিসেবে শহর থেকে গ্রামে মাঝে মধ্যে আসা যাওয়া হতো। তো বেশ ছোট থাকতে ওকে কয়েকবার দেখেছিলাম। তখন প্যান্ট আর ফ্রক পরতো, একদম ছোট বাচ্চা মেয়ে ছিল। আমার সামনে অবশ্য আসতো না, দূর থেকেই দেখেছি। তখন অনেক লাজুক ও ভীতু ছিল। এরপরে অনেক বছর গ্রামে আসা যাওয়া হয়নি। একদিকে লেখাপড়া, সেই সঙ্গে রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে যাওয়া, এরপরে নির্বাচন, সব মিলিয়ে কাজের ভিতরে চাপে ছিলাম। এমপির পর মন্ত্রী, মানে পুরো ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে হঠাৎ একদিন গ্রামে আসা হয়। দাদা মারা যায় ঠিক তখন। দাদা বাড়ি থেকে আমার বড় চাচ্চুর বাসায় গিয়েছিলাম। তখন একবার দেখেছিলাম ওকে। গোলাপি ওড়না পরিহিত, গোলগাল একটি সরল মুখ, উজ্জ্বল শ্যামবর্ণ, ছোট পানপাতার মতন মুখটা ছিল বড্ড মায়ায় জড়ানো। সেদিন আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম। কত ছোট্ট দেখেছিলাম ওকে। সেই মেয়েটা কিনা মাত্র কয়েকটা বছরের ব্যবধানে এত বড় হয়ে গেল, পূর্ণ কিশোরী হয়ে উঠেছে। সেই সঙ্গে লম্বা ও গায়ের রং খুলে গেছে। আমার দৃষ্টি ওই দরজার চৌকাঠেই সেদিন আটকে ছিল। সেকেন্ডের ভিতরে মেয়েটা আমার নজর কাড়ে। বাহিরে অন্ধকার হয়ে এসেছিল, আর এইদিকে আমার ভেতরে তোলপাড় চলছে। ভিতরে একটি অদ্ভুত অনুভূতির জন্ম নিল। সেই সঙ্গে একজন শক্তপোক্ত পুরুষকে নাড়িয়ে ছাড়ল। বাপরে! এরপরে শুরু হলো আমার ভেতরে রাজ্যের যত অশান্তির খেল। শহরে গিয়েও শান্তি নাই, শহরের বাহিরে গিয়েও শান্তি নাই। বারবার গ্রামে
ওই মির্ধা বাড়ির দিকে মন টানত। আমি ভেবেছিলাম এটা হয়তো ক্ষণিকের ভালো লাগা কিংবা মোহ ছিল। কিছুদিন বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি আড্ডা দিলে ঠিক হয়ে যাবে। মানে তখন এই প্রণয়ের ভালো লাগার সব সুরটুকু আমি অবহেলায় উড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু হলো ঠিক উল্টো। ধীরে ধীরে ক্রমশ টের পাচ্ছিলাম আসলেই আমি ওর প্রতি গভীরভাবে জড়িয়ে গেছি। এই যে আমার অন্তরে ওই কিশোরীর প্রতি যে অনুভূতির জোয়ার জন্ম নিয়েছে, সৃষ্টি হয়েছে, তাকে অবজ্ঞা কিংবা অবহেলায় উড়িয়ে দেওয়া এত সহজ ব্যাপার স্যাপার নয়। চাইলেই এই মায়া ত্যাগ করা সম্ভব নয়। বারবার ওই মুখটা চোখে চোখে ভাসত, যার কোমল মুখ, লতানো অঙ্গ, ডাগর ডাগর টানা টানা আঁখি পল্লব, স্নিগ্ধ সতেজ নবপল্লবের মতন দেখতে মুখটা আমার মনটাকে কেড়ে নিল। সব বুঝলাম, বুঝেও নিজেকে তিরস্কার করলাম। হাঁটুর বয়সী একটা মেয়ের জন্য এত আকাঙ্ক্ষা, ব্যাকুলতা, উৎকণ্ঠা কেন আমার? মন আমার বলল কি জানেন, ভালোবাসার কোনো বয়স হয় না। এ কথা আমার মস্তিষ্কে সেট হয়ে গিয়েছে। বুঝলাম। এরপর থেকে নির্দ্বিধায় মনের মধ্যে জায়গা করে নিল সেই বালিকা, যার অপেক্ষায় প্রতিটা রজনী আমার বিষাক্ত হয়ে উঠেছিল। রাতে ঘুমাতে গেলেও স্বপ্নে দেখতাম ওকে। বেশিরভাগ সময় দেখতাম তখন বাজনাওয়ালা নূপুর আর চুড়ি পরে আমার ঘরে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। এমন সুমুগ্ধ স্বপ্ন আর কখনো আমি দেখিনি। ধীরে ধীরে তার জায়গা আমার অন্তরের মাঝে হয়ে গেল। এরপর থেকে আমার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ালো গোপনে ওর সমস্ত খবরাখবর নেওয়া। যে আমার হৃদয়ের রানী, আমার 2-3টা ছেলে পেলে সর্বদা ওর পিছনে ছায়ার মতন লেগে থাকতো। সে তখন এসব কিছু জানতো না? না, তার জানার কথাও না। এখন বর্তমানে যেমন শান্তশিষ্ট দেখেন ওকে, একসময়ে এত শান্ত ছিল না। প্রচণ্ড দুষ্টু প্রকৃতির ছিল। অনেক জ্বালিয়েছে তার আম্মাকে। অবশ্য তার দুষ্টামিগুলি আমার বড্ড ভালো লাগতো। ফোনের ওয়ালপেপারে তার ডাগর ডাগর টানা টানা আঁখি জোড়ার মুখটা সেভড করা থাকতো। তখন সে অনেক সরল ছিল, বর্তমানের মতন এত চতুর নয়। কি নামে ডাকতেন তাকে আপনি? নির্দিষ্ট করে বলতে গেলে সে আমার প্রাণের চেয়েও অধিক প্রাণাধিকা ছিল, তাই তাকে কলিজা বলেই বেশি ডেকেছি। মাঝে মধ্যে জান, বৌজান, হৃৎপিণ্ড, হার্টবিট, সুইটহার্ট, সুইট পটেটো বলে ডেকেছি। এইগুলো তাকে দেওয়া আমার আদুরের সব ভালোবাসাময় ডাক। সে মানুষটাই আমার বড্ড আদুরের। আগে ওনার কোন দিকটা বেশি ভালো লাগতো আপনার? সব কিছুই। এর ভিতরে ওর হাত পা বেশি ভালো লাগতো। অনেক সফট ছিল। মুখের চেয়ে হাত পা ফর্সা বেশি ছিল। সব সময় হাত পায়ের নখগুলি মেহেন্দি দিয়ে খয়েরি বানিয়ে রাখতো, যেটা আমার ভীষণ পছন্দ ছিল। তবে বর্তমানে তো উনার এখন মুখটাও ফর্সা, আর তার সরল মুখটা ছিল আমার ভীষণ প্রিয়। বর্তমানে কোন দিকটা বেশি ভালো লাগে? তার নিজের প্রতি সুতীব্র আত্মবিশ্বাস। ভালো লাগে না কোন দিকটা? এমন কোনো অপশন নেই, কারণ সে পুরাটাই আমার আস্ত এক ভালোবাসার বস্তু। তাই ভালো না লাগার প্রসঙ্গই আসে না। একটুও না? সে রাগ করে গালি দিলেও না? না, আমি তাকে ভদ্র বলেই জানি। আজ পর্যন্ত সে আমাকে কখনো তুই করে বলেনি, গালিও দেয়নি। হাজবেন্ড হিসেবে এমন ওয়াইফ পেয়ে আমি প্রাউড ফিল করি। আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, আর কিছু চাওয়ার নেই। একজন হাজবেন্ড হিসেবে ওনাকে আপনি কত নাম্বার দিবেন? 100-তে 100। ওনার ছেলে বন্ধুদের আপনি কোন যুক্তিতে দেখেন? দেখুন, ছেলে বন্ধু থাকা খারাপ বিষয়টি এমন নয়, তবে ব্যক্তিগতভাবে আমি একটু হিংসুটে। আমার যা তা স্পর্শ করার সাহস কেউ দেখালে সেটা আমি সহ্য করি না, সে আমার ব্যক্তিগত নারীকে হোক কিংবা অন্য কিছুকে। রঙ্গনকে আপনি কোন নজরে দেখেন? কোনো নজরেই না। রঙ্গন হয়তো প্রোগ্রামটি দেখছে, তাকে উদ্দেশ্য করে একটা কথাই আমি বলতে চাই, লিমিট ক্রস করো না, ফলাফল ভালো হবে না। সে আমার চোখের মণি, আমার বুকের পাঁজর, আমার বুকের অর্ধাংশ জুড়ে তার বিচরণ। তাকে ছোঁয়ার স্পর্ধা দেখালেও তোমাকে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলতে পারি।
রুমানা ফারহানা অবাক হয়ে থাকলো, পরক্ষণে দমে গেল। ব্যক্তিগত ব্যাপার নাক গলাতে গেল না। এমনিতেই লোকটা প্রচন্ড রাগী, মুখটাতে এক ধরনের আতঙ্ক ছাপ ঘেরা স্পষ্ট, যেন মুখের সামনে পড়লেই শিকারী পাখির মতো খপ করে গিলে ফেলবে। বাপ রে, কি ভয়ঙ্কর সাংঘাতিক লোক সে। আর বাড়তি কথা বাড়ালো না, ফের আবারও প্রশ্ন ফিরে গেল। বিয়েটা গোপন করলেন কেন? যেহেতু আমি একসময়ে রাজনীতিবিদ, বড় একজন নেতা ছিলাম, তাই সেক্ষেত্রে গোপন শত্রুর অভাব ছিল না। তাছাড়া বিয়ের খবর পাবলিক হলে আমার স্ত্রীর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো। তার উপর ওর বয়স তখন 18+ হয়নি। পুলিশ জানাজানি হলে বাল্যবিবাহ কেস খেতে হতে পারে। সেজন্য সর্বদিক বিবেচনা করে গোপন রেখেই কাজটা করেছি। আলাদা হওয়ার কারণ কি ছিল? আমার প্রতি তার বিশ্বাস ছিল না। সে কিন্তু সর্বস্ব হারিয়েছে। জানি। এবার আমরা জানতে চাই কি এমন হয়েছিল সেদিন, যার কারণে আপনি ইতালিতে যাওয়ার পর থেকে আপনার ওয়াইফ মিসেস তালুকদারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, এবং কি কারণে বাধ্য হয়ে বিয়ের নাটক করতে হয়েছিল। একটা সময় ছিল যখন দুজন দুজনকে আমরা পাগলের মতন ভালোবাসতাম। ইভেন এখনও বাসি। তার ছোঁয়া, তার আলিঙ্গন, তার সুবাস আমাকে স্বর্গীয় এক অনিন্দ্য সুখ উপলব্ধি করাতো। সে যখন হারিয়ে গেল, ধীরে ধীরে টের পেলাম আমি ভালো নেই। আমার ভালো থাকার মেশিন হারিয়ে গেছে। আমাদের দুজনের বিয়ে করে ভালোই সংসার চলছিল। এর ভিতরে আমার ছোট চাচ্চু, যিনি বর্তমানে এমপির আসনে নিয়োজিত রয়েছেন, তিনি একদিন রোড অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হন। তাকে উন্নতমানের চিকিৎসা দেওয়া প্রয়োজন। ডাক্তার বলেছেন দেশের বাহিরে নিতে। ওই মুহূর্তে আমি ছাড়া তার আর নিকটাত্মীয় কেউ ছিল না। আমার বিয়েতে তিনি আমার উকিল বাবা হিসেবে ছিলেন। তাছাড়া বাবার অধিকাংশ আদর স্নেহ আমি ওনার থেকেই পেয়েছি। সেই তাকে উপেক্ষা করতে পারিনি। ওনাকে নিয়ে ইতালি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পথিমধ্যে আমার সরল কিশোরী বউটা শীতের সকালে নয়ন ভরা ভাসা ভাসা জল নিয়ে ধবল দুধের মতন পুঞ্জ পুঞ্জ কুয়াশা ভেদ করে ছুটে এসেছিল আমার দিকে। আমাকে অক্ষি ভর্তি জল নিয়ে কেঁদে কেঁদে বলেছিল, আমাকে সঙ্গে নেন প্রিয় নওয়াব ভাই, আপনাকে ছাড়া আমার রজনী দেহ ছাড়া প্রাণের মতো। সেই নারীকে উপেক্ষা করা কি আমার পক্ষে এত সহজ ছিল? না। সেদিন শুধু আমার দেহটাই ইতালিতে গিয়েছিল, মনটা পড়েছিল মির্ধা বাড়ির চৌকাঠে। সে শুধু আমার শখের একজন নারী ছিল না, আমার প্রাণও ছিল। তাকে রেখে যাওয়া এত সহজ ছিল না। আমার নিঃশ্বাস যেন গলার কাছে এসে আটকে ছিল। ওকে হাজার হাজার বছর ধরে ভালোবাসলেও আমার ভালোবাসার তীব্র স্বাদ কোনোদিনও ফুরাবে না। সেদিন তাকে বুঝিয়ে সুজিয়ে চলে আসি, অথচ আমার সঙ্গে আসার জন্য কত শত ব্যাকুলতা পাগলামি তার ছিল। বলেছিল, শুনছেন নওয়াব ভাই, আমাকে কোনোদিন ভুললেন না, না হলে আপনার পাখি মরে যাবে। আজ অবধি তাকে আমি ভুলিনি, কিন্তু সে ঠিকই ভুলে গেল। ইতালি যাওয়ার পর মনে মনে আন্দাজ করে নিয়েছি আমার ছোট কিশোরী বউটা অভিমান করে গাল ফুলিয়ে বসে আছে। তার অভিমান সময় সুযোগ বুঝে ভাঙাতে হবে। কে জানতো সেটাই যে শেষ অভিমান হবে। ইতালি যাওয়ার পর থেকে আমি নানাভাবে ব্যস্ত হয়ে পড়ি। চাচ্চুর চিকিৎসা, সেই সঙ্গে তার ঔষধপত্র নিয়ে সময় পাইনি ওকে ফোন করার। তবে তার সঙ্গে একদিন 2 মিনিটের মতন কথা হয়েছিল। ওটাই আমাদের শেষ কথা ছিল। আমি ঘুণাক্ষরেও জানতে পারিনি আমার জীবন থেকে ধীরে ধীরে সুখ নামের আলোক রশ্মিটা নেমে যাচ্ছে। এমনকি এসবও জানিনি আমার কিশোরী বউটার ওপর এত অত্যাচার, অবিচার, অমানসিক নির্যাতন হয়েছিল। দিনটি ছিল সেদিন শনিবার। আমি রাত 12টার দিকে একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। সারাদিনের দৌড়াদৌড়িতে খাবার খাওয়ার সময় পাইনি। শরীর অধিক ক্লান্তিতে ঝিমিয়ে আসছিল। শ্রান্তিকরণে হাঁটতে পর্যন্ত পারছিলাম না। রেস্টুরেন্টটি একটু নিরিবিলি জায়গায় ছিল। পথে হঠাৎ করে কেউ একজন আমার মুখের সামনে ক্লোরোফর্ম স্প্রে করে। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে পড়ি। এরপরে
আমার জ্ঞান ফিরে পরদিন সন্ধ্যায়। সময়টা তখন না জানলে পরে জেনেছি। তখন নিজেকে একটি পরিত্যক্ত গোডাউনে দেখতে পাই। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল, দিন না রাত বোঝার কোনো উপায় ছিল না। নিজের শরীরে শুধু একটি শর্টস ছাড়া কিছুই ছিল না, সব ওরা খুলে নিয়েছে। বুঝে গেলাম কেউ আমাকে তুলে এনে গুম করেছে। হয়তো এটা আমার শত্রুপক্ষের কারো কাজ। কারা হতে পারে আপনার শত্রু?